আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমরা আজকে সোমবার এবং বুধবার, আজকে বুধবার সন্ধ্যা 7টায় আমাদের একটি ক্লাস নেওয়ার কথা ছিল, সেটা আলহামদুলিল্লাহ শুরু করেছি। আজকের ক্লাসটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, শেয়ার ইস্যু চ্যাপ্টার, যেটা হচ্ছে যৌথ কোম্পানির মূলধন, যেটা হচ্ছে আমরা শেয়ার ইস্যু নামে চিনি। চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ডিসকাস করব এমসিকিউর মাধ্যমে। আমরা জানি আমরা হচ্ছে এখন অ্যাকাউন্টিং এমসিকিউ মাস্টার ক্লাসের আজকে ক্লাস নাম্বার মেবি হচ্ছে 3 or 4, মেবি হচ্ছে 3। সো হচ্ছে আজকের চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা কিছু জটিল ম্যাথ প্র্যাকটিস করব এবং কি দেখাবো কিভাবে ইজি ওয়েতে হচ্ছে সলভ করা যায়। সো যারা যারা ক্লাস আছেন একটু কাইন্ডলি জানাবেন সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, এবং কে কোথা থেকে দেখছেন, আপনারা আমাদের আগের ক্লাসগুলো করেছেন কিনা, এবং হচ্ছে যারা ক্লাসে আছেন তাদের কাছে আমার হাম্বল একটু রিকোয়েস্ট, যারা হচ্ছে আপনারা কাইন্ডলি আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করে দিতে পারেন এবং মেনশন করতে পারেন, সো দ্যাট তারাও আমাদের ক্লাসে অ্যাটেন্ড হতে পারে। সো আমরা আর 1 মিনিট সময় নিব যাতে করে সবাই চলে আসে। আমাকে একটু কাইন্ডলি জানাবেন কে কে ক্লাসগুলো দেখছেন। আমাদের সাথে রাদিয়া যুক্ত হয়েছে, আকলিমা যুক্ত হয়েছে, তারপর নাইমা যুক্ত হয়েছে, তারপর মিম যুক্ত হয়েছে, সানজিদা খান যুক্ত হয়েছে। এরা বেশ রেগুলার এবং অ্যাক্টিভ। সো যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রত্যেকে কাইন্ডলি হচ্ছে জানাবেন সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা এবং সুস্থ আছেন। ওকে, সো আমাদের সাথে হচ্ছে মেহরুন্নেসা যুক্ত হয়েছে, সানজিদা খান যুক্ত হয়েছে, অনেকে যুক্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমরা প্রত্যেকে হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলো হচ্ছে ক্লাসটা হচ্ছে আমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিই কাইন্ডলি প্লিজ। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব, আমরা লেট করব না। আমাদের একটা গুরুত্বপূর্ণ এক চ্যাপ্টার আমরা বাকিদের সাথে দেখে হচ্ছে ক্লাস করি, শেয়ার করি। নাইমা আক্তার বলছি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আশা করছি আপনি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। মাহফুজা খানম যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাদিয়া আক্তার আসসালামু আলাইকুম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে 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 ওকে। সো আমরা দেরি করবো না, আসেন আমরা হচ্ছে আমরা আজ ক্লাস শুরু করি। আমাদের প্রথম হচ্ছে যে এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবসময় বলে থাকি, সেটা হচ্ছে ক এর একের ক একের খ ভাবে দিবেন, কেমন? ওকে, প্রথম হচ্ছে স্যার দেখেন, বর্তমানে বাংলাদেশে বলবৎযোগ্য কোম্পানি আইন কোন সালে পাস হয়? আমরা প্রত্যেকে জানি এটা, যদিও বা সহজ দিয়ে যে শুরু করেছি, 1913, 1932, 1984 আর 1994। দেখি বলেন তো কোনটা হবে অ্যান্সার? একটু কাইন্ডলি সবাই দ্রুত জানান কোনটা হবে।
ঠিকই কারা কারা অ্যান্সার করেছে দেখি তো। একটু কাইন্ডলি সবাই আনসার করুন দ্রুত, যারা ক্লাসে আছেন একটু দ্রুত আনসার করেন। প্রবীণ বড়ুয়া নিলয় বলছে আপনাকে দেখা যায় না স্যার। দেখা যাচ্ছে না? যাচ্ছে তো, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে। তুমি সকলে অ্যান্সার করেন। কিরে, একের উত্তর কি হবে? দ্রুত বলেন, একের উত্তর কি হবে? আপনাদের একের উত্তর কি হবে একটু দ্রুত বলেন তো। আচ্ছা, তো দেখেন স্যার এটা সহজ আছে মোটামুটি, এটা হচ্ছে 1994। কেমন? আচ্ছা, 2 নাম্বার কি বলছে একটু দেখেন। কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস কোনটি? আমরা হচ্ছে একটু কাইন্ডলি বলি তো, কোম্পানির প্রধান উৎস। দেখেন স্যার এটা একটু কমপ্লেক্স একটা প্রশ্ন মোটামুটি, বা লজিক্যাল একটা প্রশ্ন, যেখানে হচ্ছে আমরা তর্ক বিতর্ক করতে পারি। কি বলছে? প্রধান উৎস। তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে, প্রশ্ন থেকে, কোম্পানির মূলধন সংগ্রহের অনেকগুলো উৎস আছে, তার মধ্যে হচ্ছে প্রধান উৎস কোনটা একটু বলেন তো। 2 নম্বরের অ্যান্সার কি হবে? 2 নম্বরের অ্যান্সারটা একটু কাইন্ডলি বলুন। 2 নম্বরের অ্যান্সার কি হবে? মেহুনা বলছে ক 1994। আচ্ছা ওকে, সবাই অ্যান্সার দিবেন। হ্যাঁ, যারা যারা আছেন সবাই অ্যান্সার দিবেন কাইন্ডলি। 2 উত্তরটা একটু কাইন্ডলি বলেন, দ্রুত বলেন, আমরা অনেকগুলো জিনিস প্র্যাকটিস করতে হবে। সবাই একটু দ্রুত বলেন তবে কি কি হবে এখানে অ্যান্সার। 2 উত্তর কি হবে? দ্রুত বলেন স্যার, দ্রুত। মেহরুন্নেসা বলছে গ। আচ্ছা, বাকিরা কোথায়? 2 এর উত্তর আপনাদের কাছ থেকে একটু লেটে যাচ্ছে, অনেক বেশি স্লো মনে হচ্ছে। আদিয়া বলছে হচ্ছে 2 এর খ। আচ্ছা, আজকে মিমে বলছে 2 এর, ও ভাই, হ্যাঁ 2 এর খ। আচ্ছা, বাকিরা? আচ্ছা, তাহলে আমরা একটু হচ্ছে একটু ফাস্ট আগাই। কেমন স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুনীল বলছে 2 এর খ, ভেরি গুড। আমি বলছি খ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা একটু ফাস্ট আগাই। স্যার মনে রাখবেন, কোম্পানির মূলধন উৎসের 4টা সোর্স। কেমন? একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, একটা হচ্ছে ঋণ, আর একটা হচ্ছে কি সংরক্ষিত মুনাফা। বুঝে গেছে? এই 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সোর্স বা উৎস, সেটা হচ্ছে সাধারণ শেয়ার বিক্রয়, অর্থাৎ শেয়ার বিক্রয়। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা বলুন তো ভাই? একদম সহজ, সেটা হচ্ছে সাধারণ শেয়ার বিক্রয় বা শেয়ার বিক্রয়। কেমন? 2 নাম্বার কি বলছে একটু দেখেন স্যার, এখানে হচ্ছে আমাদের একটা প্রশ্ন আসছে। কেমন? আমরা এটা একটু একটু দেখি কি বলছে। দেখেন, মোট শেয়ার 20,000 এবং শেয়ার প্রতি অভিহিত মূল্য 10 টাকা। তাহলে একটা শেয়ারের দাম কত টাকা ভাই বলুন তো? একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, আর শেয়ার সংখ্যা হচ্ছে 20,000। শেয়ার প্রতি 2 টাকা অধিহার, তাহলে একটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা, আমাদের অধিহার হচ্ছে কত? 2 টাকা। কোম্পানি 16,000টি শেয়ার ইস্যু করলে কোম্পানির শেয়ার মূলধন কত টাকা? একটু ভালো করে বলুন তবে, শেয়ার মূলধন কত টাকা? তাহলে কোম্পানি 16,000টি শেয়ার ইস্যু করে, তাহলে শেয়ার মূলধন কত? এটা আমি সবাই জানি, আমরা আশা করি প্রত্যেকে জানার কথা এটা। স্যার বলুন তো 3 নম্বর উত্তর কি হবে? 3 নাম্বার উত্তর কি হবে একটু দ্রুত বলুন তো। সবাই একটু কাইন্ডলি একদম শেষ পর্যন্ত থাকবেন। 3 এর উত্তর কি হবে একটু দ্রুত বলুন তো। তিনের উত্তর বলছে কি গ। আচ্ছা, কাশ্মীর বলছে গ। আচ্ছা, ভেরি গুড। আর বাকিরা কোথায়? এত লেট হলে তো হবে না, এরা যদি বলতে পারে তাহলে আপনাদের কেন এতক্ষণ লাগবে? রাদিয়া বলছে গ। ওকে, মাহফুজা বলছে খ। মাহফুজা খ বলছে। আচ্ছা, বাকিরা? আচ্ছা, বাকিরা কই? ওকে, তাহলে স্যার দেখেন আমি এটাকে একটু অ্যান্সার একটু এক্সপ্লেন করি। স্যার খেয়াল করেন, এটার উত্তর হবে স্যার একদম সহজ, সেটা হচ্ছে উত্তর হবে 1,60,000। এখন প্রশ্ন হচ্ছে কেন 1,60,000? স্যার দেখেন, যখন আপনাকে শেয়ার মূলধন ব্যয় করতে বলবে, হয়তো বা আপনারা অনেকে ভুল করছেন, সেটা কি অনেকে ভুল করে, সেটা হচ্ছে 16,000-এর সাথে 12 দিয়ে গুণ করে। স্যার এটা করা যাবে না। আমার শেয়ারের মূল্য হচ্ছে কত টাকা? 10 টাকা, আর আমি এক্সট্রা নিচ্ছি কত টাকা করে? বেশি নিচ্ছি, 2 টাকা বেশি। তাহলে কত? 10 আর 2 যোগ করলে কত টাকা হয়? 12 টাকা হয়। তো আপনারা অনেকে বলতে পারেন স্যার এখানে তো 12 টাকা হবে। আসলে এটা 12 টাকা হবে না। কারণ দেখেন স্যার, মূলধন যখন আপনাকে বলতে পারে, মূলধন আর অধিহার টোটালি ডিফারেন্ট, একটা থেকে একটা ডিফারেন্ট, মনে থাকবে। মূলধন হচ্ছে আমার শেয়ারের মূল্য দিয়ে, মূলধন সবসময় কি দিয়ে বের করা হয়? শেয়ারের মূল্য দিয়ে বের করা হয়। মূলধন সবসময় শেয়ারের মূল্য, আজকে থেকে যেন মাথায় থাকে। তাহলে আমি
শেয়ার বিলি করতেছি কত হাজার স্যার বলুন তো? 16,000 শেয়ার আমি ইস্যু করছি। কত হাজার? 16,000 শেয়ার। কেমন? তো স্যার দেখেন আমি আমার শেয়ার 12 টাকা দিয়ে না, শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে 16,000 গুণ 10, তাহলে কি হবে? 16,000 সাথে 10 গুণ করলে কত হবে? 1,60,000 টাকা। ব্যাস। ওকে, তো 3 উত্তর কত হবে? গ, 1,60,000। সবাই বুঝতে পারছেন নাকি? একটু দ্রুত বলুন তো, বুঝে গেছে কিনা? পারা যাবে? আচ্ছা, তাইলে স্যার দেখেন আমাদের এটা শেষ আলহামদুলিল্লাহ। এরপর দেখেন, এরপর হচ্ছে কি 4 নাম্বার কি বলছে একটু দেখেন ভালো করে। যারা কোম্পানির শেয়ার ও ঋণপত্রের বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে কি বলে? এটা আমরা অনেকেই পারি। নিবন্ধক, দালাল, কমিশন এজেন্ট। কোনটা হবে? একটু দ্রুত বলুন সবাই, দ্রুত বলুন, একটু দ্রুত বলুন তো স্যার, একটু দ্রুত বলুন তো কি হবে? চারের উত্তর কি হবে? একটু দ্রুত বলুন তো। যারা কোম্পানির শেয়ার বা বিক্রয় তাদেরকে কি বলে? একটু দ্রুত বলুন তো। চারের হচ্ছে গ বলতেছে। আচ্ছা, রাদি রাদিহা উত্তর দিয়েছে, কাশ্মীর উত্তর দিয়েছে, মাহফুজা খানম উত্তর দিয়েছে, মিম উত্তর দিয়েছে। মিম বলছে 4-এর 2, মিম ভুল হয়েছে ভাইয়া। তারপর রাদিয়া উত্তর দিয়েছে, ঠিক আছে মাশাআল্লাহ। যারা উত্তর দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার দেখেন, এটাকে নিবন্ধক, দালাল, কিছুই বলা না, এটাকে বলা হয় কি? অবলেখক। অবলেখক কমিশন বলি না আমরা এই ম্যাথের মধ্যে, দেখেন না? তাইলে যারা কোম্পানি শেয়ার বা হচ্ছে ঋণপত্র সেল করে তাদেরকে কি বলা হয়? অবলেখক বলা হয়। কেমন? এরপরে স্যার খেয়াল করেন 4 নাম্বারটা কি বলছে এখানের মধ্যে। এই যে এখানে দেখেন কি বলছে, সেটা হচ্ছে নিচের কোন দলিল অনুসারে যৌথ মূলধনী কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালিত? কিন্তু দৈনন্দিন কার্যক্রম, এটা সবাই ভালো করে বলেন, এটা কোনটা হবে স্যার বলুন তো? নিচের কোন দলিল, বিবরণপত্র, ঘোষণাপত্র, পরিমেল বন্ধক, পরিমেল নিয়মাবলী, কোনটা হবে? দেখেন স্যার, পরিমেল বন্ধ, দেখেন এর মধ্যে ডিফারেন্স, পরিমেল বন্ধ আর হচ্ছে কি পরিমেল নিয়মাবলী, এই দুইটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। সো বলেন তো উত্তর কোনটা হবে? 5-এর উত্তর কোনটা? একটু দ্রুত বলেন। 5-এর উত্তর কোনটা? একটু দ্রুত বলেন। মাহফুজা খানম বলছে হচ্ছে 5-এর গ। ওকে, এটা এইটা বাই। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার চ্যাপ্টার 4। আচ্ছা, আকলিমা আক্তার ক্লাস করতেছে বা কোন সাবজেক্ট কি? আচ্ছা, আপনি অ্যান্সার করতেছেন, জানেন না কোন সাবজেক্ট এটা। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। ওকে, তো হচ্ছে কি স্যার এরপরে দেখি তো এটা উত্তর কি হবে? একটু দ্রুত বলেন। সুস্মিতা শীল বলতে হচ্ছে 5-এর গ। আচ্ছা, বাকি দেখি, বাকিরা রাদিয়া বলছে 5-এর এ। বাহ, এগুলো যদি এখন ভুল করে, এগুলো ম্যানেজমেন্টে আছে, ফাইন্যান্সে আছে, অ্যাকাউন্টিং এ আছে, এই জিনিসগুলো কিভাবে ভুল করে ভাইয়া বলুন তো? কিভাবে আপনারা ভুল করেন? ওকে, আমি একটু একটা এক্সপ্লেন করি। স্যার দেখেন ঠান্ডা মাথায়, কোম্পানির দেখেন দুইটা দলিল খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোম্পানির মূল দলিল, একটা হচ্ছে কোম্পানি কোন দলিলের ভিত্তিতে তার ব্যবসা পরিচালনা করে। স্যার দেখেন, যখন বলবে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয় তখন অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া পরিমেল নিয়মাবলী। কি হবে বলুন তো? পরিমেল নিয়মাবলী। আর যখন বলা হয় কোম্পানির মূল দলিল, মূল দলিল কি ভাইয়া বলুন তো? মূল দলিল কি? মূল দলিল। কেমন? এখন দেখেন এই মূল দলিলের মধ্যে ভাই দেখেন 6টা ধারা থাকে, মনে আছে? নাম দ্বারা, অবস্থান দ্বারা, ঠিকানা দ্বারা, উদ্দেশ্য দ্বারা, মনে থাকবে স্যার? সো তাহলে পরিমেল বন্ধ আর পরিমেল বন্ধ হচ্ছে কি? কোম্পানির মূল দলিল। আর পরিমেল নিয়মাবলীর ভিত্তিতে কি করা হয়? কোম্পানি পরিচালিত হয়। কেমন? এই জিনিসটা যেন আর কখনো ভুল না হয়। কেমন? আচ্ছা, এরপরে স্যার খেয়াল করেন কি হবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এরপর দেখেন স্যার, এই যে এটা বলেন, এটা এটা সবাই পারবো, এটাতে আমি আর সময় নিব না, এটা হচ্ছে বাচ্চাদের প্রশ্ন মোটামুটি বলা যায়। স্যার কি বলছে দেখেন, যৌথ মূল্যের কোম্পানি বৈশিষ্ট্য বহুপদী প্রশ্ন। চিরন্ত, অস্তিত্ব সম্পন্ন, নিবন্ধিত, সীমাহীন দায় বিশিষ্ট, কোনটা হবে স্যার বলুন তো? 6 নাম্বারটা। এটা একদম সহজ, এটা আমরা ছোট থেকে করে আসতেছি, ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। সো ভুল করলে মোটামুটি একটা মহা পাপ হবে আর কি, পাপ হবে, এই পাপ করা যাবে না। কেমন? একটু বলুন তো এটা উত্তর কি হবে? 6D বলতেছে, 6D। মাহফুজা খানম, কাশ্মীর বলছে হচ্ছে ক। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এরপরে বাকিরা কোথায়? কিরে, অনেকে ক্লাসে আছেন বাট অ্যান্সার করতেছেন না স্যার, এটা তো ঠিক না।
ক্লাসে থেকে অনেকে ক্লাসে আছেন বাট ক্লাসে থেকে অ্যান্সার করতেছেন না, চুপ থাকলে তো হবে না ভাই, একটু ইন্টারাকশন করেন। ক্লাসে আমরা অনলাইন ক্লাসের সিস্টেম হচ্ছে রেসপন্স হওয়া, রেসপন্সিভ করা। আপনার ভুল হলে কোনো সমস্যা নেই, আপনাকে লজ্জা পাওয়ার কারণ নাই, এখানে কেউ কারোকে দেখছে না, আপনার ভুল হলে কোনো সমস্যা নেই। ভুল আর যে জিনিসটা ভুল করবেন ওই জিনিসটা হচ্ছে আপনি ভালো করে মনে থাকবে। এখন ভুল হচ্ছে স্যার, এগুলো সবগুলো কিন্তু এক একটা বোর্ড কোয়েশ্চেন, মনে রাখবেন এগুলো এক একটা বোর্ড কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো, এগুলো আসার পসিবিলিটি অনেক বেশি। কেমন স্যার? তাহলে আমরা একটু খেয়াল করি স্যার, ভালো করে দেখি। আমরা আসেন আমরা একটু খেয়াল করতে, উত্তরের উত্তর কি হবে একটু ভালো করে দেখি। দেখেন স্যার, খেয়াল করেন। তাহলে প্রথমটা কি হবে স্যার? দেখেন, যৌথ মূলধনী কোম্পানি, এটা আমরা সবাই জানি। যৌথ মূলধনী কোম্পানি, কোম্পানি আইনের অধীনে কি করা হয়? চিরস্থায়ী অস্তিত্ব সম্পন্ন এবং নিবন্ধিত। এখানে কিন্তু দায় মনে রাখবেন স্যার, এক মালিকানা ব্যবসা। এখান থেকে একটা প্রশ্ন খেয়াল করেন, এক মালিকানা ব্যবসা এবং অংশীদার ব্যবসায়ের দায় হচ্ছে অসীম। কোম্পানি ব্যবসার দায় হচ্ছে কি স্যার? সসীম। সসীম বা হচ্ছে কি লিমিটেড, লিমিটেড, ব্যাস মনে থাকবে। তাহলে কোম্পানি ব্যবসার দায় কেমন স্যার বলুন তো? সসীম বা লিমিটেড বা হচ্ছে সীমিত। আর এখানে এই দুইটা কেমন, ওকে আশা করি বুঝতে পারছেন। এরপর স্যার খেয়াল করেন ভালো করে, এই যে এটা বলেন, মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? একদম সহজ, এটা ছোট থেকে আমরা করে আসতেছি। কেমন, একটু ভালো করে দেখেন স্যার, একটু ভালো করে দেখেন তো কি হবে এখানের মধ্যে, দ্রুত বলুন তো এখানে কি হবে? কেউ একটু দ্রুত বলুন তো স্যার, সাথে কি হবে? এটা একদম সহজ, গুড, ভেরি গুড মাহমুদ আহমেদ, ক, ভেরি গুড, ক, মাশাআল্লাহ। তাহলে এটা আমরা সহজ, এটাতে সময় নিব না। ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলা হয়? শেয়ার বলা হয়। কেমন? আচ্ছা স্যার এবার দেখেন, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, এখানে যেহেতু একটা প্রশ্ন সেটা একটু বলে দিই স্যার। দেখেন খুব ইম্পর্টেন্ট, কোম্পানির মূলধনের সমান সমান, এটা লিখে দিচ্ছি ভাই এখানে, কেমন একটু লিখে যাতে আপনার বুঝেন, সমান সমান। দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলা হয়? শেয়ার বলে। আর দেখেন অসমান অংশ যখন অসমান হবে, অসমান, অসমান কিভাবে বলুন তো? অসমান, অসমান হলে স্টক কি হবে স্যার বলুন তো? সমান হলে হবে কি ভাইয়া বলুন তো? সমান সমান হলে হবে কি? শেয়ার। আর অসমান যদি হয় তখন হবে কি? স্টক। এটা একদম মাথায় রাখবেন, অসমান হবে হলে স্টক হবে, আর সমান হলে কি হবে? সমান হলে হবে কি বলুন তো? স্টক, শেয়ার, আর অসমান হলে স্টক। আচ্ছা খেয়াল করুন, এবার এটা একটু আমরা সবাই দেখি। দেখেন কি বলছে, ব্লু লিমিটেড প্রতিটি 8 টাকা, ভালো করে খেয়াল করেন, প্রতিটি 8 টাকা মূল্যের 70,000 শেয়ারে নিবন্ধিত। একটা শেয়ারের মূল্য কত টাকা ভাই বলুন তো? 8 টাকা। ভালো করে ঠান্ডা মাথায় একটু দেখেন, কাজে আসবে। দেখেন এটা একটু টাফ আছে। ব্লু লিমিটেড প্রতিটি 8 টাকা মূল্যে 70,000 শেয়ারে নিবন্ধিত। আচ্ছা ভালো কথা, একটা শেয়ারের দাম হচ্ছে 8 টাকা, কয় হাজার শেয়ার? 70,000 নিবন্ধিত। কোম্পানির 70% শেয়ার 7% অধিহারে ইস্যু করে। কি বলছে স্যার বলুন তো? কোম্পানির 70% শেয়ার, তাহলে কোম্পানি শেয়ার কত পার্সেন্ট ভাই বলুন তো? শেয়ার ছিল কত হাজার? এই যে 70,000, এটা কত পার্সেন্ট? 70% অধিহারে। কয় পার্সেন্ট অধিহার? 7% অধিহারে। এবার বলেন কোম্পানির ইস্যুকৃত শেয়ার সংখ্যা, তাহলে এটা বলুন তো স্যার কত হবে? 8-এর উত্তর কি হবে? একটু দ্রুত বলেন, 8-এর উত্তর কি হবে? একটু দ্রুত বলেন, 8-এর উত্তর কি হবে? বলুন তো 8-এর উত্তর কি হবে? দ্রুত বলেন সবাই। 8-এর উত্তর কি হবে? একটু দ্রুত বলুন তো ভাই, 8-এর উত্তর কি হবে? আটের উত্তরটা কি হবে? একটু দ্রুত বলুন তো সবাই, 8-এর উত্তরটা কি হবে? নাইমা বলছে সি, বিএম বলছে গ। ওকে, অনেক উত্তর দিয়েছে মাশাআল্লাহ। সো সহজ, বুঝতে পারছি। 70,000 শেয়ারের কত পার্সেন্ট? 7%।
সো 7 7 49, সো এটা সহজ, এটা অনেকে পারবেন, বাট আশা করছি এর পরেরটা পারবেন না, শিওর। দেখি পারেন কে কে পারেন দেখি তো, এই পরেরটা, এই যে এটা। হ্যাঁ, এখন বলেন যে এটা কি হবে, এখন বলেন তো। দেখেন ওই সেম ম্যাথটা, কোম্পানি অতিরিক্ত পরিশোধিত মূল্য, দেখি এটা বের করুন তো, এটা কি হবে? কোম্পানির অতিরিক্ত পরিশোধিত মূল্য কত হবে? কোম্পানির অতিরিক্ত পরিশোধিত, এটা বের করুন দেখি, এটা বের করুন সবাই দ্রুত। কোম্পানির অতিরিক্ত পরিশোধিত মূল্যটা বের করুন তো সবাই দ্রুত দেখি। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেন ভাইয়া। ঠিকই বলুন তো, এটা 9 নাম্বার উত্তর কি হবে? একটু দ্রুত বলেন, এটা পারবেন না মনে হয়। পারবেন এটা? এটা হচ্ছে আচ্ছা, দেখি তাও অনেকে দেখি পারতেছে তো, দেখি তো আর কে কে। সিয়াম বলছি তো, সিয়াম তুই কি বুঝে বুঝে বলতেছস ভাই, নাকি আন্দাজে মারতেছস? হ্যাঁ, এটা পারার, এটা মোটামুটি টাফ আছে। আচ্ছা আমি বলি আপনাদেরকে, স্যার মনে রাখবেন, দেখেন অতিরিক্ত পরিশোধিত মূল্য, এটা আরেকটা নাম হচ্ছে অধিহার। মনে থাকবে স্যার, অধিহার বা প্রিমিয়াম, মনে থাকবে, প্রিমিয়াম। বাস, তার মানে বুঝে বলছে এখানে কি বলতে বলছে বলুন তো স্যার, অর্থাৎ অতিরিক্ত কত টাকা মূলধনের বেশি নিছে, অর্থাৎ অতিরিক্ত কত টাকা অধিহার নিছে বা প্রিমিয়াম নিছে, তাই আমরা তো সবাই জানি। তাহলে আমরা দেখেন স্যার কতগুলো শেয়ার ছাড়ছে বলুন তো, একটু আগে দেখছিলাম 49,000টি শেয়ার ছাড়ছে। একটা শেয়ারে কত টাকা করে বেশি নিচ্ছে মনে আছে? দেখেন শেয়ারের মূল্য হচ্ছে 8 টাকা, অধিহার কত পার্সেন্ট? 7%। তাহলে 8 টাকার 7% যদি করেন 5,000 কত হবে? এটা সরি, এটা হবে কি 0.56 করে দেখেন। একটা শেয়ারের প্রাইস হচ্ছে কত? 8 টাকা। 7% যদি কি করা হয়, 7% যদি আমরা কি করি, পার্সেন্টেজ অধিহার বের করি, তাহলে কত হবে? 0.5। অর্থাৎ একটা শেয়ারে 0.56 টাকা করে নেওয়া হচ্ছে। তাহলে একটা শেয়ারে যদি আমি বেশি নিই 0, তাহলে 49 শেয়ারে কত নিব? এই যে, তাহলে একটা শেয়ারে 0.56 বেশি নিচ্ছি, টোটাল 49,000 কতগুলো টাকা বেশি নিচ্ছি, সেটা হচ্ছে 27,440 টাকা। কেমন? ওকে, সো আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন, বুঝছেন সবাই? স্যার পারবো নাকি বলুন তো, একটু দ্রুত পারবো? আচ্ছা, তাহলে গেল এটা আমাদের, তাহলে স্যার এটা উত্তর হবে 27,440। এবার দেখেন 10 নাম্বার, এই যে এটা পারার কথা, এটা মাত্র পড়াই ফেলছি আমি। এখন দেখেন মূলধনের অসম ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলা হয়, একটু আগে বলছি, সেটা হচ্ছে কি স্টক। দেখছেন, সমান সমান অংশকে বলা হয় কি সম অংশ, সমান সমান ক্ষুদ্র অংশকে বলা হয় কি শেয়ার, আর অসম অংশকে বলা হয় স্টক। ওকে, ডান। এরপরে আমরা যাচ্ছি, আচ্ছা এই যে এখানে আসছে স্যার, দেখেন এটা একটু মুখস্থ করবেন। কি বলছে স্যার দেখেন তো, স্টকের বৈশিষ্ট্য হলো আংশিক মূল্য থাকে না, কোনো ক্রমিক নম্বর থাকে না, অবাধে হস্তান্তর যোগ্য নয়। একটু ইম্পর্টেন্ট, একটু মুখস্থ রাখতে হবে এটা। স্টকের এর বৈশিষ্ট্য হলো কোনটা, একটু বলুন তো। 11 নম্বরের উত্তর কি হবে? 11 এর উত্তর কি হবে? হ্যাঁ, কেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা 11 গয় বলছে, আচ্ছা ওকে। 11 খ বলছে কেউ কেউ।
ওকে, সো দেখেন এটা হচ্ছে স্যার কি বলবো, এটা উত্তর কি হবে 1 আর 2। আংশিক মূল্য থাকে না, কোনো ক্রমিক নাম্বার থাকে না, মনে থাকবে। ওকে, সো আসেন, তো এখানে কি থাকবে, এটা সত্য কোনটা, বৈশিষ্ট্য অবাধে হস্তান্তরযোগ্য না, তাহলে কি শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, মাথায় রাখবেন একটু স্যার, খেয়াল করুন, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, স্টক অবাধে হস্তান্তরযোগ্য না। এবার দেখেন স্যার কোনো ক্রমিক নম্বর থাকে না, আসলে ক্রমিক নম্বর থাকে, এটার মনে থাকবে। আচ্ছা এবার দেখেন স্যার আংশিক মূল্য থাকে না, আংশিক মূল্য থাকে। ওকে, সো দেখেন এরপর একটা আমরা কি বলছে একটু খেয়াল করেন, এটা এই যে এটা মুখস্থের পর এটা অনেকে পারবেন না জানি, সেটা হচ্ছে কি বলছে দেখেন, শেয়ার আবেদনের টাকা 190 দিনের মধ্যে ফেরত না দিলে কত % হারে সুদ দিতে হবে। মানে মনে করেন হচ্ছে কি এটা এই কোয়েশ্চেনটা আমরা অনেকে বুঝি না। মনে করেন আমরা সবাই জানি একটা কোম্পানি যখন বিবরণ পত্রের মাধ্যমে প্রথম শেয়ার দেয়, মানে কি বলে শেয়ার ইস্যু করে, তখন পাবলিক বা জনগণ যারা আছে তারা ব্যাংকের মাধ্যমে শেয়ারের আবেদন করে। সে ফর এক্সাম্পল মনে করেন আপনি 8,000 শেয়ার মানুষের কাছে ইস্যু করছেন, ভালো করে বুঝেন, কয় হাজার শেয়ার, 8,000 শেয়ার ইস্যু করছেন। এখন 8,000 শেয়ার থেকে আরো বেশি আবেদন আসছে কত, 8,500 শেয়ার কি আসছে, আবেদন আসছে। তাহলে স্যার বলুন তো আপনি দিতে পারবেন কয়টা, আপনি ছাড়ছেন হচ্ছে কত, 8,000 শেয়ার, দিতে পারবেন কয়টা বলুন তো, তাহলে আসছে কয়টা বলুন তো, 8,500, তাহলে এক্সট্রা আসছে কত, অতিরিক্ত আসছে কত, 500। এই 500 জনের যে টাকাটা যাদেরকে আপনি শেয়ার দিতে পারবেন না, এদেরকে শেয়ার দিতে না পারলে 190 দিনের মধ্যে তারা যে টাকা আপনার অ্যাকাউন্টে দিছে সেটা আপনাকে ব্যাক করতে হবে। যদি ব্যাক না করেন তাহলে আপনাকে মাস্ট কি করতে হবে, একটু ভাইকে বলুন তো ব্যাক কি করতে হবে একটু বলুন তো, এই যে এটা হচ্ছে 5% সুদ দিতে হবে। অর্থাৎ তারা যে টাকা, তারা যদি মনে করে 100 টাকা দেয়, ওই 100 টাকার উপর আপনাকে কি করতে হবে, 5%, 5 টাকা করে সুদ দিতে হবে। 1,000 টাকা দিলে তাহলে আপনাকে 50 টাকা সুদ দিতে হবে, সিম্পল। 10,000 টাকা দিলে 500 টাকা সুদ দিতে হবে, কারণ তারা তাদের টাকাগুলো আপনি এতদিন কেন আটকায় রাখবেন, ইউ হ্যাভ নো রাইট টু রিজার্ভ এনিওয়ানস মানি। সবাই বুঝছেন নাকি, একটু দ্রুত বলুন তো বুঝছেন কিনা। তার বুঝছেন নাকি, একটু দ্রুত বলুন তো। পারা যাবে। আচ্ছা এরপরে আচ্ছা আমরা একটু এখানে আসি, দেখেন এখানে কি বলছে, রিয়াদ কোম্পানি লিমিটেড অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা মূল্য, কয় টাকা মূল্যের, 10 টাকা মূল্যের। কেমন কি বলছে দেখেন, 1 লক্ষ শেয়ারে বিভক্ত, ইস্যুকৃত মূলধনের পরিমাণ 80%। কি বলছে ভাই বলুন তো, অর্থাৎ কোম্পানির শেয়ার ছিল 1 লক্ষ, এই 1 লক্ষ শেয়ার থেকে 80% শেয়ার সে কি করছে, ইস্যু করছে। বিলিখিত মূলধনের পরিমাণ 70%, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখেন এবার কি বলছে, রিয়াদ কোম্পানি লিমিটেড বিলিখিত মূলধনের পরিমাণ নির্ণয় করো, বের করেন এটা 13 নাম্বারটা। অনেকে মনে হয় পারবেন না, এটা দেখি বলুন তো, এটা পারবেন। বলুন বলুন, পারবেন কিনা বলুন। আরাফাত তুমি এতক্ষণ পরে কই থেকে আসছো ভাই?
মুর্শেদ ওরা তো অফ করে দিচ্ছে। এই যে অনেকে ভুল করতেছে, পারবেন না তো ভাই, এটা একটু টাফ আছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই সবাই, স্যার খেয়াল করেন ভালো করে। দেখেন স্যার এখানে শেয়ার কত টাকা বলুন তো? 1 লক্ষ শেয়ার। কোম্পানি ইস্যু করছে কত হাজার শেয়ার? 80,000 শেয়ার। ওটাকে অন্ধকার দেখা যাচ্ছে, লাইট গুলো দেন না, পলকে বন্ধ করেছে। আমি করি না, পলকাই করছে। স্যার দেখেন তাহলে স্যার একটু ভালো করে খেয়াল করুন তো, কোম্পানির শেয়ার ছিল কয়টা? 1 লক্ষটা শেয়ার ছিল। কত পার্সেন্ট মূলধনে? দেখেন 80% শেয়ার, তাহলে 1 লক্ষ থেকে 80% শেয়ার ইস্যু করছে, তাহলে কয় হাজার শেয়ার ইস্যু করছে বলুন তো? 80,000টি শেয়ার ইস্যু করছি। 80,000টি শেয়ার ইস্যু করছি আমি। কি বলছে খেয়াল করুন, এবং বিলিখিত মূলধনের পরিমাণ 70%, অর্থাৎ আমি যা ইস্যু করছি 80,000, তার 70% শেয়ার আমি মানুষকে দিতে পারছি। মনে রাখবেন এই 70%টা কখনোই 1 লক্ষ শেয়ারের উপর আপনি ধরতে পারবেন না, এটা আপনাদের ভুল ধারণা। কথা বুঝছেন সবাই? তাহলে কি করতে হবে এটা ভাই বলুন তো? বিলিখিত শেয়ার কি বলছে? 70%। মনে রাখবেন আমরা এরকম ইস্যু করার পরে বিলিখিত শেয়ারের পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটা সবসময় ধার্য করতে হয় ইস্যুকৃত শেয়ারের উপর। 1 লক্ষের উপর 70% ধরলে ভুল হবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? ফার্স্টে 1 লক্ষ শেয়ার থেকে 80% বের করব, বিলিখিত শেয়ারের সংখ্যা বের হবে 80,000টি। এই 80,000টি থেকে 70% শেয়ার আমরা কি করছি? ইস্যু করছি। তাহলে কত হবে? 56,000টি শেয়ার। বুঝছেন? তাহলে আমি 56,000টি বা 56,000 পিস শেয়ার মানুষকে ইস্যু করছি। একটা শেয়ারের মূল্য কত টাকা? 10 টাকা। সো একটা শেয়ারের মূল্য 10 টাকা, 56,000 শেয়ারের মূল্য হচ্ছে কত? 5,60,000 টাকা। 5,60,000 টাকা। বাস, বুঝছেন সবাই? পারা যাবে? এই 5,60,000 টাকা হচ্ছে আমার শেয়ারের মূল্য, অর্থাৎ এটা হচ্ছে আমার কি? কোম্পানি বিলিখিত মূল্য কত? 5,60,000। সবাই বুঝছেন? দ্রুত বলেন তবে বুঝছেন কিনা? বুঝে গেছে এটা? 14 নাম্বার একটু বলেন। 14 নাম্বার, 14 নাম্বার হবে এটা, কেমন? একটু মাথায় রাখবেন স্যার। স্যার সবাই একটু মনোযোগ দেন। এবার এটা বলুন তো স্যার, এটা আমি সবসময় বলি, কোম্পানি প্রথমে যে শেয়ার বিলি করে তাকে কি বলে? আচ্ছা এটা এখানে এটা হচ্ছে জেটির মাধ্যমে, হ্যাঁ এটার মাধ্যমে, এটা একটু ভুল হয়েছে এখানে। কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি, এটাকে আমরা বলি জেটির মাধ্যমে, জেটির মাধ্যমে শেয়ার বিক্রি করে তাকে কি বলে? এটাকে আমরা সবাই জানার কথা। বলুন তো একটু, এটাকে কি বলে? এটাকে কি বলে বলুন তো একটু কষ্ট করে? কি বলে? এটা একটু দ্রুত বলুন তো ভাই, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে আইপিও। আইপিও, এটা দেখেন কয়েকটা নাম খেয়াল করেন। আইপিও মানে হচ্ছে, এটা অনেক জায়গায় আসে, ইনিশিয়াল পাবলিক অফারিং। এটা আরেকটা নাম হচ্ছে বিবরণপত্র। মনে থাকবে? ওকে, তাহলে স্যার বলুন তো, কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে সেটাকে বলা হয়, কিসের মাধ্যমে শেয়ার বিক্রি করে বলুন তো? সেটা হচ্ছে বিবরণ পত্রের মাধ্যমে শেয়ার বিক্রি করে। এটা পূর্ণরূপ হচ্ছে, এটা শর্টকাট হচ্ছে আইপিও, আর এটার পূর্ণরূপ হচ্ছে কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। বুঝে গেছে স্যার? ওকে, 14 নাম্বার শেষ। দেখেন স্যার এরপর কি আসবে? অলিক সম্পদ হলো কোনটা? এটা পারার কথা। বলুন দেখি, এটা বলুন তো, অলিক সম্পদ কোনটা? শেয়ার অধিহার, অবলেখকের দুস্তরী, ঋণপত্রের অবহার। কোনটা হবে উত্তর বলেন?
পনেরো গ, 15 এ সি হবে। আচ্ছা আচ্ছা, অনেক উত্তর দিয়েছে স্যার। স্যার দেখেন এটা সহজ। স্যার দেখেন এটা হচ্ছে অবলেখকের দুস্তুরি ঋণপত্রের অবহার। অলিক সম্পদে আমি এটা নিয়ে কয়েকটা কথা বলি, একটু যেন যারা যারা জানেন না তারা যেন আবার ক্লিয়ার হয়ে যায়। এটা সবাই ভালো করে খেয়াল করেন, আমাদের কাজে আসবে। স্যার দেখেন অলিক সম্পদে আরো কয়েকটা নাম হচ্ছে ভুয়া সম্পদ, অবাস্তব সম্পদ, কি অলিক সম্পদ একটা নাম কি ভুয়া সম্পদ, অবাস্তব সম্পদ, অসমন্বিত ব্যয়। কি কি স্যার বলুন তো? ভুয়া সম্পদ, অবাস্তব সম্পদ, অসমন্বিত ব্যয়। আর একটা নাম হচ্ছে কাল্পনিক সম্পদ। কেমন? কাল্পনিক সম্পদ। কি কি স্যার বলুন তো? এগুলো সব অল্টারনেটিভ নাম, পরবর্তী যাতে গুলো পারেন। ভুয়া সম্পদ, অবাস্তব সম্পদ, অসমন্বিত ব্যয়, কাল্পনিক সম্পদ, অলিক সম্পদ, এগুলো সবগুলো হচ্ছে একটা জিনিস। উদাহরণ খেয়াল করেন স্যার, এখানে অবলেখকের দুস্তরী আসছে, দুস্তরীর আরেকটা নাম হচ্ছে কমিশন। মনে থাকবে স্যার, ভালো করে দেখেন। এই যে এখানে অবলেখক আসছে, এটা আরেকটা নাম হচ্ছে দায় গ্রাহক। এগুলো সবাই ভালো করে বুঝতে হবে স্যার। কি নামে আসতে পারে আপনি জানেন না? দায়, তাহলে অবলেখকের আরেকটা নাম হচ্ছে কি ভাইয়া? দায় গ্রাহক। দুস্তরী মানে কি হচ্ছে বলুন তো? কমিশন। তাইলে অবলেখকের কমিশন আর দায় গ্রাহকের কমিশন একই কথা। শেয়ার অবহার, তারপর দেখেন শেয়ার বাট্টা, এটা হচ্ছে ঋণপত্র। দেখেন আরেকটা কি শেয়ার বাট্টা, এখানে অবহারের সাথে বাট্টাও হতে পারে। একটু দেখেন সবাই, জিনিসগুলো খেয়াল করেন। শেয়ার বাট্টা, তারপরে কি শেয়ার অবহার। কেমন? তারপর দেখেন ভাই প্রাথমিক খরচ, একটু দেখে রাখেন সবাই, প্রাথমিক খরচ। এরপর কি ভাই খেয়াল করেন, এরপরে হচ্ছে শেয়ার ইস্যু বাবদ ব্যাংক চার্জ, শেয়ার ইস্যু বাবদ ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ। এরপর কি আসবে স্যার খেয়াল করেন, এরপর আসবে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। দেখেন কতগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লিখে দিলাম স্যার। দেখেন তাহলে কি কি স্যার দেখেন তো, নাম্বার 1 অলিক সম্পদের কিছু নাম মুখস্থ রাখতে হবে। কি? ভুয়া সম্পদ, অবাস্তব সম্পদ, অসমন্বিত ব্যয়, কাল্পনিক সম্পদ। ডান। এবার ভুয়া সম্পদ বা অলিক সম্পদের একটা লিস্ট আছে, 6টা লিস্ট। 6টা কি কি স্যার দেখেন, অবলেখকের কমিশন বা অবলেখকের দুস্তরী আর কমিশন একই কথা। অবলেখকের আরেকটা নাম হচ্ছে দায় গ্রাহক, তাহলে দায় গ্রাহকের দুস্তরী বা দায় গ্রাহকের কমিশন একই কথা। অবলেখক না লিখে দায় গ্রাহক লিখতে পারে, কমিশন না লিখে দুস্তরী লিখতে পারে। ঋণপত্রের অবহার বা বাট্টা, অবহারের আরেকটা নাম হচ্ছে বাট্টা। প্রত্যেকটা জিনিস দেখাই দিচ্ছি যাতে করে যেভাবে প্রশ্ন হচ্ছে যেন আমরা পারি। এবার স্যার খেয়াল করেন, শেয়ার বাট্টা বা শেয়ার অবহার, এরপর হচ্ছে প্রাথমিক খরচ, এরপর হচ্ছে শেয়ার ইস্যু বাবদ ব্যাংক চার্জ, এরপর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। সবাই কি বুঝতে পারছে? আলহামদুলিল্লাহ। এখান থেকে স্যার দেখেন আপনাকে সিকিউতে হেল্প করবে এবং এমসিকিউতে মাস্ট হেল্প করবে। এমন? আচ্ছা তাইলে আমরা হচ্ছে মোটামুটি 15 নাম্বারটা শেষ করছি আলহামদুলিল্লাহ। এরপর স্যার খেয়াল করেন কি বলছে, এই যে এটা বলেন স্যার, এটা বলেন বোনাস শেয়ার ইস্যু করা কাদেরকে? বর্তমান শেয়ার হোল্ডারদেরকে, ভবিষ্যৎ শেয়ার হোল্ডারদেরকে, নগদ লভ্যাংশের পরিবর্তে। 16 নাম্বারটা অ্যান্সার করেন সবাই, দ্রুত অ্যান্সার করেন। 16 নাম্বার কি হবে? 16 নাম্বারে অ্যান্সার কি হবে দ্রুত বলেন। ওকে স্যার, যদি 16 নাম্বারটা বলুন তো স্যার, এটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। 16 এর গ বলছে কি কি বলছে, 2 আর 3। আচ্ছা এরপরে দেখি আর কি ডিফারেন্ট কোনো ওপিনিয়ন। প্রবীণ বড়ুয়া বলছে হচ্ছে ক। আচ্ছা কাশ্মীর বলছে গ,
আচ্ছা স্যার একটু আমরা দেখি সবাই ভালো করে, একটু খেয়াল করুন ঠান্ডা মাথায়। স্যার দেখেন আমি একটু বলি আপনাদেরকে, স্যার বোনাস শেয়ার মানে কি দেখেন, কোম্পানি অনেক সময় চায় কোম্পানির যে প্রফিট হয় এই প্রফিট থেকেই তো লভ্যাংশ দেয়। লভ্যাংশ কাদেরকে দেয়? শেয়ার হোল্ডারদেরকে দেয়, রাইট? কোম্পানি অনেক সময় চায় শেয়ার হোল্ডারদেরকে হচ্ছে বর্তমান যারা, এখানে প্রথম কোয়েশ্চেন, বোনাস শেয়ার শুধুমাত্র যারা বর্তমান শেয়ার হোল্ডার অর্থাৎ কোম্পানি শেয়ার অলরেডি কিনে ফেলছে, সে এখন কোম্পানির শেয়ারের মালিক, বর্তমান যারা আছে তাদেরকে বোনাস শেয়ার দেওয়া হয়। নাম্বার ওয়ান পয়েন্ট। পয়েন্ট নাম্বার ওয়ান কি ভাই? শেয়ার হোল্ডার, বোনাস শেয়ার সবসময় কাদেরকে দেওয়া হয়? বোনাস শেয়ার সবসময় বর্তমান শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা, ভবিষ্যৎ শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয় না, কারণ এরা তো এখনো শেয়ারই কিনে নেয়, কোম্পানির আগে কি হতে শেয়ার হোল্ডার হতে হবে, তারপর বোনাস শেয়ার দেওয়া হবে। ডান। এরপরে নাম্বার টু হচ্ছে কি ভাই বলুন তো, কোম্পানি যখন লভ্যাংশ নগদে না দিয়ে চাই যে কি আমি শেয়ার দিব তাদেরকে, অর্থাৎ সাপোজ একটা মানুষ একটা শেয়ার হোল্ডারদেরকে সাপোজ 5,000 টাকা লভ্যাংশ দিবে চিন্তা করছে। এখন কোম্পানি ভাবতেছে না, আচ্ছা আমি যদি নগদ টাকা দিই তাহলে আমার কোম্পানির ব্যবসা থেকে নগদ টাকা চলে যাবে, ব্যবসার মধ্যে তারল্য ঝুঁকি দেখা দিবে। এখন কোম্পানি তখন অনেক সময় ডিসিশন নেয়, আচ্ছা আমি তাদেরকে নগদ টাকা লভ্যাংশ না দিয়ে এই 5,000 টাকা পরিমাণ আবার শেয়ার কিনে দিয়ে দিই। আবার কি দেয়? আবার শেয়ার ইস্যু করে 5,000 টাকা পরিমাণ শেয়ার ইস্যু করে। এই যে নগদ টাকার পরিবর্তে এই যে আবার শেয়ারের মালিকানা দেওয়া নতুন করে, এটাকে বলা হয় বোনাস শেয়ার। বুঝে গেছে ভাই? তাহলে বোনাস শেয়ার কাদের ইস্যু করে? নাম্বার ওয়ান হচ্ছে কি বর্তমান শেয়ার হোল্ডারদের ইস্যু করে। নাম্বার টু হচ্ছে নগদের লভ্যাংশের পরিবর্তে এই শেয়ার দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয়? বর্তমান শেয়ার হোল্ডারদেরকে, ভবিষ্যৎ শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয় না। বুঝে গেছে ভাইয়া? তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে কি ভাই? 1 আর 3। সো 1 আর 3 কোথায়? খ নাম্বার। সো যারা খ নাম্বার বলতে তাদের হচ্ছে উত্তর সঠিক। কেমন? তাহলে কি হবে? 1 আর 3। ক্লিয়ার স্যার? বলুন তো ক্লিয়ার কিনা? পারবো? বলুন তো পারবো কিনা? ইনশাআল্লাহ বলুন তো পারবো কিনা? পারা যাবে? পারবো? ওকে ডান। এরপর নেক্সট যাচ্ছি। ওকে এখানে যাই স্যার, দেখ কি বলছে এখানে, দেখেন স্যার এই যে একটু দেখেন, এটা একটু মুখস্থ রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। কোম্পানি আইন অনুযায়ী অবহারের সর্বোচ্চ হার কত? এটা বুঝার কিছু নাই, অর্থাৎ কোম্পানির সর্বোচ্চ কতটুকু, কোম্পানি আইন 1994 সালের আইন অনুযায়ী কতটুকু শেয়ারের যে অবহার, মানে যেমন আমি ডিসকাউন্ট দিব, বাট যদি হয় যে না আমি 100% শেয়ারের মধ্যে 90% অবহার পাই, তাহলে তো আমি মাত্র 10% টাকা পাচ্ছি, তো এরকম তো হবে না। বেশি দিলে সমস্যা, কোম্পানি তখন মূলধনের মধ্যে ঝুঁকিতে ভুগবে। তো কোম্পানি আইন একটা জিনিস ঠিক করে দিয়েছে, কোম্পানি সর্বোচ্চ কতটুকু ছাড় দিবে মানুষকে, সেটা হচ্ছে কি দেখেন ভাই, এটা হচ্ছে 10%, অর্থাৎ 10%-এর বেশি ছাড় দেওয়া যাবে না। কেমন? 10%-এর বেশি দেওয়া যাবে না। ডান। এরপরে স্যার খেয়াল করেন তো কি বলছে, এখানে আসি। এই যে একটু খেয়াল করেন ভালো করে, এগুলো বড় কোয়েশ্চেন স্যার। বিলিখিত মূলধনের যে অংশের অর্থ পরিশোধের জন্য শেয়ার মালিকদেরকে নির্দেশ দেওয়া হয় তাকে কি বলে? 8 নম্বর স্যার দেখেন, এগুলো হয়তো আপনারা অনেকে করেন নাই, এগুলো অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো অনেক সময় অনেকে আমরা পারি না, কনফিউজড বুঝি না। সো আমি ট্রাই করতেছি যতটুকু পড়ে, আমি হাজার হাজার এমসিকিউ পড়বো এমনটা আমি সবসময় সবাইকে বলি, যারা আমার কাছে পড়ে বা হচ্ছে যারা আমার অফলাইন ক্লাসে আমার কাছে পড়াশোনা পড়ছে বা পড়তেছে তাদেরকে আমি বলি, তো আমরা হচ্ছে যে কোনো চ্যাপ্টারে ম্যাক্স 30 থেকে 40টা এমসিকিউ প্র্যাকটিস করব, বাট এমন ভাবে প্র্যাকটিস করবো যে প্রত্যেকদিন বুঝে বুঝে, যে আমি 40টা করলে 400টা এমসিকিউ সমান হয়ে যায়, এমন এমসিকিউ প্র্যাকটিস করবো প্রত্যেক বুঝে বুঝে। কেন এটা হয় নাই, কেন এটা হচ্ছে, মুখস্থ তো দাবেগের মতো মুখস্থ করে ভাই লাভ নাই, এরকম আপনি 4000 এমসিকিউ বললেও কাজে আসবে না, বুঝে বুঝে করতে হবে। কি বলছে দেখেন, বিলিখিত মূলধনের যে অংশ অর্থ পরিশোধের জন্য শেয়ার মালিকদের নির্দেশ তাকে কি বলা হয়? তলবকৃত মূলধন, আদায়কৃত মূলধন, ইস্যুকৃত মূলধন, সংরক্ষিত মূলধন। কি হবে স্যার বলুন তো দ্রুত?